আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা নিশ্চয়ই পুরোপুরি পদ্মবন নয়, তবে পদ্মবন যে এই পৃথিবীতে একেবারে নেই তা নয়, কিন্তু যেটুকু পদ্মের বন আছে এখনো পৃথিবীতে, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে মত্ত হস্তির মতো ঢুকে পড়ে সব একেবারে তছনছ করা শুরু করে দিয়েছেন। মুখ পাতলা, বেফাস কথা বলায় ওস্তাদ এবং ভয়ঙ্কর রকমের আত্মগর্বী ট্রাম্প একেবারে অহেতুকভাবে একবারে শিং লড়িয়ে দিয়েছেন এমন একজনের সঙ্গে যেখানে তার লড়ার কথাই নয়। আমেরিকার ইতিহাসে কোনোদিন কোনো প্রেসিডেন্ট এভাবে খ্রিস্টান জগতের প্রধান ধর্মগুরু পোপের সঙ্গে লড়াইতে নামেননি। কিরকম লড়াইতে তিনি এটা করেছেন ট্রাম্প? তাহলে ট্রাম্প কিছু মন্তব্য করেছেন পোপকে নিয়ে, যা নিয়ে বিশ্বজুড়ে একেবারে সমালোচনার ঢেউ উঠেছে, যার জন্য আমেরিকার ঘনিষ্ঠ ইউরোপের দেশগুলো ট্রাম্পের থেকে দূরত্ব তৈরি করছে, এমন দূরত্ব যেটা আগে কখনো দেখা যায়নি। আজকের আলোচনায় আমরা কথা বলবো এমন এক বিতর্ক নিয়ে যা শুধু আমেরিকার রাজনীতিতে নয়, পুরো খ্রিস্টান বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ঘটনার কেন্দ্রে আগেই বলেছি আছেন আমেরিকার মত্ত হস্তি কিংবা খ্যাপা ষাঁড়ও বলতে পারেন সেই ডোনাল্ড ট্রাম্প, আর অন্য পাশে আছেন পোপ লিও চতুর্দশ, ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ট্রাম্প প্রকাশ্যে আক্রমণ করে বলেছেন তিনি অপরাধের প্রশ্নে দুর্বল আর পররাষ্ট্র নীতিতে ভয়াবহ। কাকে বলেছেন? পোপকে। পোপের অপরাধটা কি? পোপ এই যে ডোনাল্ড ট্রাম্পের ইরানে যেভাবে লড়াই করতে নেমে গেছেন এর বিরোধিতা করেছিলেন, বলেছিলেন যুদ্ধ নয়, শান্তি হচ্ছে সবচেয়ে বড় পথ, পৃথিবীর দরকার সেইটাই। ইরানে যেভাবে আমেরিকা যুদ্ধে নেমেছে এই যুদ্ধের তিনি সমালোচনা করেছেন, বলেছেন এই যুদ্ধ এই বিশ্ব মানব জাতির জন্য এটা দরকার, এটা খুবই খারাপ, এটা আদৌ দরকার নয়। এই মন্তব্যের প্রশ্নে উত্তরে ট্রাম্প পোপকে বলেছেন যে তিনি অপরাধীদের জন্য দুর্বল আর পররাষ্ট্র নীতিতে তার কোনো ভয়াবহ অবস্থান, মানে পোপের কোনো জ্ঞান নেই। এই মন্তব্যের পরে বিতর্ক শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা ধর্মীয় মর্যাদা, কূটনৈতিক শালীনতা আর পাশ্চাত্য জোট রাজনীতির প্রশ্নেও বড় আলোচনায় পরিণত হয়েছে। দেখুন, রাজনৈতিক নেতারা একে অন্যকে আক্রমণ করেন, এটা নতুন কিছু নয়, কিন্তু একজন মার্কিন প্রেসিডেন্ট যখন কোনো প্রয়োজন ছাড়াই সরাসরি পোপকে নিশানা করেন তখন বিষয়টা অন্য মাত্রা পায়। কারণ পোপ শুধু একজন ধর্মীয় নেতা নন, বিশেষ করে ইউরোপের বহু দেশের কাছে তিনি হচ্ছেন নৈতিক কণ্ঠস্বর এবং যুদ্ধের শান্তির বার্তা নিয়ে আসেন তিনি, এবং যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট, প্রতীকী অবস্থান। এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের ভাষা অনেকের কাছেই অশোভন, অতিরিক্ত অহংকারী, আত্মগর্বী, ব্যক্তিকেন্দ্রিক বলে মনে হয়েছে। এখন প্রশ্ন হলো ট্রাম্প এত ক্ষুব্ধ হলেন কেন? আমি যেটা বললাম একটু আগে, সমস্ত প্রতিবেদনই সেই কথাই বলছে। বিরোধের মূল জায়গা ছিল ইরান যুদ্ধ বিষয়ক পোপের বক্তব্য এবং ট্রাম্প প্রশাসনের কিছু নীতির বিরুদ্ধে পোপের সমালোচনা। পোপ লিও ট্রাম্পের যুদ্ধ ও হুমকির রাজনীতি, যেভাবে ট্রাম্প হুমকি দেন সেইটাকে তিনি সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে এই হুমকি না দিয়ে, যুদ্ধ না করে শান্তি আলোচনা একবার নয় বারবার করতে হবে। এবং তিনি আরো বলেছেন সেটা ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে তিনি ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তারও সমালোচনা তিনি করেছেন, সেগুলো এর আগে। অর্থাৎ পোপ এমন এক নৈতিক অবস্থান নিয়েছিলেন যা ট্রাম্পের শক্তিমান আক্রমণাত্মক রাজনীতির ভাষার সঙ্গে, মানে গুটিয়ে দেওয়ার, যুদ্ধে নামার, হুমকি দেওয়ার এই ভাষার বিরুদ্ধে পোপের যে কথা সেগুলো সরাসরি সংঘাত। এরপর ট্রাম্প যা করলেন সেটা একেবারে আগুনে ঘি ঢেলে দিল।
তিনি শুধু পোপকে দুর্বল মানে উইক বলেননি, বরং এমন ইঙ্গিত দিয়েছেন যে পোপের রাজনীতি না করে ধর্মের দায়িত্বে মন দেওয়া উচিত, এই কথা তিনি বলেছেন। এখানেই অনেকে বলেছেন মানে দাঁড়াচ্ছে যে তার মতের বিরুদ্ধে যেই যাক তাকে তিনি সহ্য করতে পারবেন না। সে ব্যক্তি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হন, বিচারক হন কিংবা পোপ হন, যেই হন। আর এই ধারণা আরো জোরালো হয় যখন দেখা যায় পোপের সমালোচনার পর ট্রাম্প আরো একটা ভয়ঙ্কর কাজ করেছেন। ভয়ঙ্কর কাজটা কি জানেন? একটা তিনি এআই দিয়ে একটা ছবি তৈরি করিয়েছেন, করে সেই ছবিটা আবার নিজের ট্রুথ সোশ্যাল সেখানে পোস্ট করেছেন। সেই ছবিটা কি? আগেই বলি এআই ছবি। এটাই তিনি নিজেকে যিশু খ্রিস্ট বানিয়েছেন। যিশু খ্রিস্ট ছবিতে ট্রাম্পকে দেখানো হয়েছে যেন তিনি এক অলৌকিক ক্ষমতাধর ত্রাণকর্তা, কারো মাথায় হাত রেখে একজনের মাথায় আশীর্বাদ বা আরোগ্য দিচ্ছেন। মানে যিশু খ্রিস্ট, কোন ধর্মীয় যিশু খ্রিস্ট যখন কারো মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, তিনি নিজেকে সেই যিশু খ্রিস্টের জায়গায় তুলে নিয়েছেন। সেই ছবি করে তিনি কারোর মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করছেন, এমন একটা ভঙ্গি। কিছু বর্ণনায় এখানে ধর্মীয় আবহের সঙ্গে এখানে দেখা যাচ্ছে ধর্মের ব্যাপারটা আছে, আবার আমেরিকার ন্যাশনাল ফ্ল্যাগও আছে তার মধ্যে। আমরা ছবিটা একবার একটু দেখিয়ে দিই, ছবিটা দেখে নিন। দেখছেন ছবিটা? দেখুন, ভালো করে দেখুন। এটা হচ্ছে ট্রাম্পের নিজেকে যিশু খ্রিস্ট বানিয়ে দিয়েছে। অনেকে মনে করেন এটা নিছক রসিকতা ছিল না, বরং নিজেকে এক ধরনের মাসিয়া ধর্মগুরুর চরিত্রে তিনি তুলে ধরেছেন। এর আগে তিনি নোবেল প্রাইজ পাওয়ার জন্য ছটফটিয়েছিলেন, এখন তিনি নিজেকে যিশু খ্রিস্ট জায়গায় তুলে নিয়ে গেছেন। এই জায়গায় এসে বিতর্ক আরো গভীর হয়, কারণ খ্রিস্ট ধর্মের যিশু একটি পবিত্র, আধ্যাত্মিক এবং অনন্য প্রতীক। সেই প্রতীককে ব্যবহার করে একজন রাজনৈতিক নেতা যদি নিজেকে ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করেন, তাহলে সেটি বহু বিশ্বাসীর কাছে অসম্মানজনক বলে মনে হওয়াটাই স্বাভাবিক, আর সেটাই হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শুধু সমালোচকরাই নয়, কিছু ধর্মীয় মহলও মানে ট্রাম্পের এই কাণ্ডে গভীর অস্বস্তি প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে লজ্জাও করে না, একেবারে নির্লজ্জতার চূড়ান্ত। তিনি এই নির্লজ্জ ছবি পোস্ট করেছেন এবং আরো নির্লজ্জের মতো সেই পোস্টটা যখন সমালোচনায় পড়েছে তিনি সেটা চুপচাপ সরিয়ে নিয়েছেন, কোনো কথা না বলে। দুটো কথা বলেও তিনি দিতে পারতেন, আত্মপক্ষ সমর্থন করতেও পারতেন, সেটা করার ধারে নেই, কারণ এখানে সমর্থন করাই তো কোনো জায়গা নেই। যে খ্যাপামোষ নিজেকে সমর্থনের ভাষা পাবে কোথায়? এখন আসি ইউরোপের প্রতিক্রিয়ায়। সবচেয়ে তীক্ষ্ণ প্রতিক্রিয়া এসছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছ থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যেই যে মেলোনিকে সাধারণত ডানপন্থী রাজনীতির একজন নেতা হিসেবে দেখা হয় এবং অতীতে তাকে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ বলেই বিবেচনা করা হতো। কিন্তু এই ঘটনায় মেলোনি স্পষ্ট ভাষায় বলেন পোপ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য আনঅ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয় এবং এটা খুব খারাপ। অর্থাৎ তিনি এখানে বন্ধুত্ব বা আদর্শগত নৈকট্যের চেয়ে রাষ্ট্রীয় ধর্মীয় শালীনতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। অশালীন ট্রাম্পের কাছে এই শালীনতার বার্তাটা তিনি বুঝেছেন কিনা সেটা অবশ্য বোঝা যায় না এখনো, কারণ তিনি ক্ষমা চাননি। মেলোনির এই অবস্থানের মধ্যে ইউরোপীয় রাজনীতির একটি বড় বার্তা আছে। বার্তাটি হলো আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু তার মানে এই নয় যে ইউরোপের নেতারা সব বিষয়ে ট্রাম্পের ভাষা বা আচরণ মেনে নেবেন। বিশেষ করে পোপকে নিয়ে অপমানজনক বা তাচ্ছিল্যপূর্ণ কথা বললে ইতালির মতো দেশে সেটা সহজে গ্রহণযোগ্য হবে না, কারণ ভ্যাটিকান এবং ক্যাথলিক ঐতিহ্য ইতালির রাজনৈতিক সাংস্কৃতিক বাস্তবতার খুব কাছের অংশ। তাই মেলোনির প্রতিক্রিয়া ছিল শুধু ব্যক্তিগত অসন্তোষ নয়, এটি ছিল ইতালির অভ্যন্তরীণ আবেগ
ধর্মীয় সংবেদনশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন। এখানে আরেকটি ব্যাপার খেয়াল করার মতো, ইউরোপের বহু দেশ আগে থেকেই ট্রাম্পের কূটনৈতিক ভাষা, মানে আরো বাংলা করে বললে বলা যায় তার নোংরা ভাষা, তার যুদ্ধ সংক্রান্ত হুমকি, অবস্থান এবং জোট রাজনীতিকে দেখার পদ্ধতি নিয়ে অস্বস্তিতে ছিল। এই পোপ সংক্রান্ত ঘটনা সেই অস্বস্তিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। অর্থাৎ এটি হয়তো একমাত্র কারণ নয়, কিন্তু এটি এমন একটি ঘটনা যা ইউরোপের অনেকের কাছে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে আরো নিচে নামিয়ে দেয় এবং একজন নেতা যিনি সমালোচনা সহ্য করতে পারেন না, একজন নেতা যিনি নৈতিক আপত্তিকেও ব্যক্তিগত আক্রমণ বলে ধরে নেন, এবং একজন নেতা যিনি শব্দের ঝড় তুলে কৌশলগত সম্পর্ককেও অস্বস্তিতে ফেলে দেন, এইরকম এক নেতা হচ্ছেন ট্রাম্প। এখন অনেকে বলতে পারেন ট্রাম্প তো এমন ভাষাই সবসময় ব্যবহার করেন, নতুন কি? হ্যাঁ ঠিকই তো, নতুন কি, কিন্তু সেটাই সত্যি। আর এই কারণেই তার সমর্থকরা তাকে আবার সমর্থন করে বলেন উনি সোজা সাপটা বলেন। কিন্তু রাজনীতির সোজা সাপটার ব্যাপার নয়, রাজনীতিতে ভদ্রতা, সভ্যতা, নৈতিকতা এগুলো একটা বড় ব্যাপার। আর সমালোচকরা সেজন্যই বলেন এটা সোজা সাপটা কথা নয়, এটা মুখ পাতলা, অস্থির, অসভ্য, নোংরা এবং এক দায়িত্বজ্ঞানহীন ব্যক্তির কথা। পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা যে সেই সমালোচনাকেই শক্তিশালী করছে। পোপ লিওর নিজের প্রতিক্রিয়াও এখানে তাৎপর্যপূর্ণ। তিনি রয়টার্সকে বলেছেন তিনি কেন ট্রাম্পকে ভয় পাবেন, তিনি ভয় পান না, এবং যুদ্ধের বিরুদ্ধে যেমন ভাবে তিনি কথা বলেন তেমন ভাবেই কথা বলা চালিয়ে যাবেন। ট্রাম্প রাগলেন কি করলেন তাতে তার কিচ্ছু যায় আসে না। অর্থাৎ তিনি পাল্টা অপমানের ভাষায় যাননি, বরং নিজের নৈতিক অবস্থান আরো পরিষ্কার করেছেন। এই ভঙ্গিটাই অনেকের কাছে ট্রাম্প ও পোপের পার্থক্যকে স্পষ্ট করেছে। একদিকে সংঘর্ষমুখী রাজনৈতিক ভাষা, অন্যদিকে নৈতিক আধ্যাত্মিক সংযম। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে ইউরোপ কি ট্রাম্প থেকে দূরত্ব তৈরি করছে? এখানে একটু সতর্ক হয়ে বলা দরকার, সব ইউরোপীয় দেশ এক সুরে ট্রাম্প বিরোধী হবে কিংবা হয়ে গেছে এমন দাবি করার মতো প্রমাণ কিছু নেই। তবে এটুকু পরিষ্কার, মেলোনির মতো ঘনিষ্ঠ যাকে ভাবা হয় এমন নেতারাও প্রয়োজন হলে প্রকাশ্যে ট্রাম্পের কথায়, ট্রাম্পের বক্তব্যে আপত্তি জানাচ্ছেন। এবং এই আপত্তি শুধু নীতিগত নয়, এটি ট্রাম্পের রাজনৈতিক স্টাইল নিয়েও বিরাট বড় প্রশ্ন। কারণ রাজনীতি এবং কূটনীতিতে ভাষা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আপনি এমন সব দেশের সঙ্গে সম্পর্ক রাখেন যারা নিজেদের সভ্যতা, ধর্মীয় ঐতিহ্য এবং কৌশলগত মর্যাদাকে খুব গুরুত্ব দেয়। ট্রাম্পের ভাষা অনেক সময় তার সমর্থকদের কাছে শক্তির প্রতীক হলেও মিত্র দেশগুলোর কাছে সেটি অপ্রয়োজনীয় ঝুঁকি, অহংকার এবং অস্থিতিশীলতার ইঙ্গিত হয়ে দেখা দিচ্ছে এবং ভবিষ্যতে আরো বড় করে দেখা দিতে পারে। পোপকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর ইউরোপে এই আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। সব মিলিয়ে এই ঘটনাটি আমাদের তিনটি বিষয় শিখিয়েছে। প্রথমত, ট্রাম্প এখনো এমন একজন নেতা যিনি ব্যক্তিগত বিরক্তিকে আন্তর্জাতিক বিতর্কে পরিণত করতে পারেন অহেতুক ও বিনা কারণে। দ্বিতীয়ত, পোপ বা ধর্মীয় প্রতীককে আক্রমণ করা বা ব্যবহার করা পশ্চিম বিশ্বে এখনো গভীর প্রতিক্রিয়া তৈরি করে। অর্থাৎ পশ্চিমা বিশ্বের মানুষ যথেষ্ট ধর্মকে মর্যাদা দেয়। আমি ধর্ম ভীরু কথাটা বললাম না, ধর্মকে সম্মান করে তারা। তৃতীয়ত, ইউরোপের ঘনিষ্ঠ মিত্ররাও প্রয়োজন হলে ট্রাম্পের থেকে প্রকাশ্য দূরত্ব দেখাতে পারে, অন্তত ভাষা, আচরণ এবং কূটনৈতিক স্বাধীনতার প্রশ্নে। সবশেষে বলা যায় এই লড়াই শুধু ট্রাম্প বনাম পোপ নয়, এটি আসলে দুই ধরনের রাজনীতির সংঘাত। একদিকে হুমকি, ব্যক্তিকেন্দ্রিক, আত্মপ্রচারী, আত্মগর্বী এবং অসভ্য রাজনীতি, অন্যদিকে নৈতিকতা, সংযম এবং আন্তর্জাতিক দায়িত্বের ভাষা।
এই কারণেই এই ঘটনাটি সাময়িক বিতর্ক হয়েও বড় রাজনৈতিক সংকেতে পরিণত হয়েছে। আর সেই সংকেত হলো মিত্রতা। থাকলেও ট্রাম্পের আলগা কথাবার্তার এখন আগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ কাটিয়ে যাবে না। তার প্রতিবাদ করবে, তাকে সমালোচনা করবে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ। থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন কোন বিষয় বলতে যাচ্ছি। 26-এর ভবানীপুর কি 72-এর বরানগর প্রার্থীপদ কি প্রত্যাহার করবেন মমতা? কারণ আপনাদের হয়তো মনে আছে, যারা জানেন, অনেকেরই মনে আছেন, অনেকেই শুনে থাকতে পারেন যে 72 সালে 1972-এ ভোটের দিন বরানগর কেন্দ্রের প্রার্থী ছিলেন জ্যোতি বসু। সেদিন একটা ইতিহাস তৈরি হয়েছিল। সেই ইতিহাসটার কথা পরে আসছি। রাজনীতিতে ইতিহাস কখনো হুবহু ফিরে আসে না, কিন্তু তার ছায়া বারবার ফিরে আসে। এই সত্যটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি সত্যি হতে চলেছে? হয়তো। আর তাই আজকের প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1972 সালে জ্যোতি বসু যে কারণে ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছিলেন, 2026-এ কি মমতা বন্দ্যোপাধ্যায়ও অন্য এক বাস্তবতায়, অন্য এক যুক্তিতে কিন্তু একই ধরনের রাজনৈতিক কৌশল নিতে পারেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমে 1972-এ ফিরে যেতে হবে। সেই নির্বাচনে জ্যোতি বসু ও বামপন্থীরা অভিযোগ করেছিলেন বুথ দখল হচ্ছে, সন্ত্রাস চলছে, তাদের সমর্থকদের ভোট দিতে দেয়া হচ্ছে না। সেই প্রেক্ষাপটে তিনি দুপুর নাগাদ তার এজেন্টদের সরিয়ে নেন এবং কার্যত সেই ভোটের বৈধতাকেই প্রশ্নের মুখে তুলে দেন। তাই 1972-এর ঘটনাকে যদি অনেকে আবার বলেন, কংগ্রেসীরা বলেন যে হেরে যাবেন বুঝে জ্যোতি বসু পালিয়ে গেছেন, সেটা বললে ভুল হবে। বরং সেটি ছিল এক রাজনৈতিক ঘোষণা। ঘোষণাটি ছিল এই: নির্বাচনী খেলা লেভেল প্লেইং ফিল্ড বা সমান মাটিতে হচ্ছে না। সেই জন্যই তিনি তার নাম প্রত্যাহার করেছিলেন, কারণ ভোট দিতে দেওয়া হচ্ছিল না তার সমর্থকদের, তাদেরকে বুথ দখল হয়ে যাচ্ছিল। এবার আসি 2026-এ। এখানে এই ছবিটা চেনা পথে ঘুরতে পারে। সেবার অভিযোগ ছিল সমর্থকরা ভোট দিতে পারছেন না। এবার সম্ভাব্য রাজনৈতিক অভিযোগ হতে পারে যে ব্যবস্থার ভেতরে থেকে এতদিন ভোট ম্যানেজমেন্ট, সংগঠন ভিত্তিক চাপ, প্রভাব, জাল ভোট বা রিগিং এর অভিযোগ টিকে থাকতো, সেই জায়গাগুলো এসআইআর, ভোটার তালিকা শুদ্ধিকরণ, কড়া পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের এবং কমিশনের আক্রমণাত্মক ব্যবস্থাপনায় সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ সেবার ভোট বয়কট ছিল আমাদের ভোট দিতে দিচ্ছে না, বামপন্থীদের এই অভিযোগ। আর এবার ভোট বয়কটের সম্ভাব্য কিন্তু আসল যুক্তি হতে পারে আমরা ভোট লুট করতে পারছি না। সেবার ছিল আমাদের ভোট লুট হয়ে যাচ্ছে, আর এবার আমরা ভোট লুট করতে পারছি না। এটা অবশ্য অপ্রকাশ্য যুক্তি, এটা তো আর প্রকাশ্যে বলা যায় না। তবে প্রকাশ্যে যুক্তি হবে বিজেপির দালাল নির্বাচন কমিশন আমাদের ভোট করতে দিচ্ছে না। এসআইআর যদি সত্যি ভোটার তালিকা শুদ্ধ করে, মৃত ভোটার, ভুয়ো নাম, সন্দেহজনক এন্ট্রি বা বহু বছরের নির্বাচনী ফাঁকফোকর কমিয়ে দেয়, তাহলে সবচেয়ে বড় ধাক্কা খায় সেই দল যে দল দীর্ঘদিন ধরে ভোটের দিনকে শুধু গণতান্ত্রিক উৎসব নয়, সংগঠন নির্ভর শক্তি প্রদর্শনের দিন হিসেবেও ব্যবহার করেছে। কমিশনের কঠোর ব্যবস্থাপনা রাজনৈতিক সুবিধার পুরনো রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। তাই 1972-এর বরানগর প্রার্থীপদ প্রত্যাহারের ছায়া 2026-এও ভবানীপুরেও পড়তে পারে। সেবার নির্বাচনে ব্যাপক রিগিং, এবার কমিশনের কড়া নজর। এখন প্রশ্ন, এই বদলে যাওয়া বাস্তবতায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন? প্রকাশ্য তথ্য বলছে তিনি ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন। তিনি বলছেন তার দল এবার 226-এর বেশি
আসন জয়ের লক্ষ্য নিয়ে নামছে। অর্থাৎ বাইরে থেকে দেখলে তার অবস্থান ভীষণ আত্মবিশ্বাসী, আক্রমণাত্মক এবং সরাসরি লড়াইয়ের পক্ষে তিনি আছেন। কিন্তু রাজনীতিতে প্রকাশ্য আত্মবিশ্বাস আর গোপন আশঙ্কা একসঙ্গে চলতে পারে অনেক সময়ই। মমতার রাজনৈতিক চেহারায় তার মধ্যে যে মমতার যে চেহারা, সেখানে যে পরিবর্তন হয়েছে, সে পরিবর্তন দেশের লোক দেখতেই পাচ্ছেন, যে কিভাবে তার কথাবার্তা, তার চেহারা, চালচলন কিভাবে একটা যেন সেই ডিমোরালাইজড হয়ে গেলে যেমন হয় ঠিক সেই রকম হয়ে গেছে। আর মমতা রাজবাবু ও মমতা রাজনৈতিক চরিত্রে ভিকটিম কার্ড মানে দুর্বলতার স্বীকারোক্তি নয়, বরং নিজেকে আক্রমণের শিকার দেখিয়ে সমর্থকদের মনস্তত্ত্ব দখল করা, তাদের উজ্জীবিত করা। বাংলার রাজনীতিতে এই কৌশল নতুন নয়, বরং বহুবার দেখা গেছে যে নেতা নিজেকে অন্যায়ের শিকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন, তিনি আবেগের ভোট টানতে পারেন। তাই যদি মমতা মনে করেন কঠোর নির্বাচনী ব্যবস্থার মধ্যে তার স্বাভাবিক রাজনৈতিক সুবিধা বা অস্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থা যেটা তিনি করে রেখেছেন সেই সুবিধা আর থাকছে না, তবে তিনি ব্যক্তিগত লড়াইয়ের বদলে আবেগের লড়াই বেছে নিতে পারেন। এখানে নন্দীগ্রামের অভিজ্ঞতাও প্রাসঙ্গিক। 2021-এর ধাক্কার পর তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার কথা ভেবেছিলেন। এই স্বীকারোক্তি দেখায় চাপের সময় তিনি একেবারে সরল রেখায় চলার সিদ্ধান্ত নেন না। তার রাজনীতি অনেক সময় সরাসরি সংখ্যার লড়াই থেকে সরে এসে প্রতীকের লড়াইয়ে ঢুকে পড়ে। তাই 2026-এ যদি তিনি বুঝতে পারেন কেন্দ্র ধরে রাখা কঠিন, ক্ষমতা ধরে রাখা কঠিন, ভোটের বয়ান তার হাতে নেই, আর কমিশনের কঠোর ব্যবস্থাপনা পুরনো কৌশলকে অকার্যকর করে দিচ্ছে, তাহলে সরে দাঁড়ানোও তার কাছে পলায়ন নয়, বরং বয়ান পুনর্দখলের অস্ত্র হতে পারে। এখন আমি স্পষ্ট করে একটি সতর্কতা দেব, আমরা যা বলছি তার সবটা প্রমাণিত তথ্য নয়। 1972 সালে জ্যোতি বসুর সরে দাঁড়ানোর ঐতিহাসিক কারণ বুথ দখল, কারচুপি, সমর্থকদের ভোট দিতে না পারা, এসব অভিযোগ ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে নথিবদ্ধ হয়ে আছে। 2026-এ মমতার সম্ভাব্য ভোট বয়কট, এসআইআর-কে কেন্দ্র করে তার কৌশল বা নমিনেশন ঘিরে হিসেবি ত্রুটি রেখে দেওয়ার তত্ত্ব, ওই অপরাধিক মামলার বিবরণ না দেয়া, এসব আপাতত রাজনৈতিক বিশ্লেষণ, অভিযোগ এবং সম্ভাবনার স্তরে আছে, নথিবদ্ধ প্রমাণ এখনো নয়। কিন্তু রাজনীতিতে অনেক অনেক বড় সত্য প্রথমে ছোট্ট অভিযোগ বা সাধারণ অভিযোগ হিসেবেই জন্ম নেয়, পরে সেটা বয়ানে পরিণত হয়, তারপর তা জনমত তৈরি করে। তাই এই পুরো চিত্রটা দাঁড়াচ্ছে এভাবে। 1972-এ জ্যোতি বসু ভোট বয়কট করেছিলেন কারণ তার অভিযোগ ছিল ভোট হচ্ছে না, ভোট লুট হচ্ছে। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য ভোট বয়কটের যুক্তি হতে পারে এমন এক কড়া নির্বাচনী কাঠামো তৈরি হয়েছে যেখানে পুরনো ভোট রাজনীতি এবং সংগঠন নির্ভর প্রভাব এবং নির্বাচনী ম্যানেজমেন্টের জায়গা ক্রমশ সংকুচিত। আর সেই কারণেই তিনি লড়াইয়ের যে নিয়মটা, সেই নিয়মটাকেই প্রশ্নের মুখে তুলতে চাইছেন। সঙ্গে যদি ভবানীপুরের নমিনেশন বিতর্ক যোগ করা হয় তাহলে ছবিটা আরো পরিষ্কার হয়। প্রথম থেকেই তিনি নিজেকে প্রার্থিতার ঝুঁকির বাইরে রেখে কিন্তু রাজনৈতিক সহানুভূতির কেন্দ্রবিন্দুতে রেখে দলকে জেতানোর বিকল্প পথ খুঁজছিলেন এবং এখনো খুঁজছেন, সেই খোঁজাটা শেষ হয়নি। সুতরাং শেষ কথা এই, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট থেকে সরে দাঁড়াবেন কিনা তা আজ নিশ্চিত করে বলা যায় না, কারণ তিনি এখনো লড়াইয়ের ময়দানে আছেন, ভবানীপুরে প্রার্থী আছেন এবং জয়ের উচ্চকণ্ঠ বার্তাও দিচ্ছেন। কিন্তু রাজনীতির আরো গভীর প্রশ্ন হলো তিনি আসলে কোন লড়াইটা লড়ছেন, ব্যালটের লড়াই না বয়ানের লড়াই, নাটক? আর যদি উত্তর হয় বয়ানের লড়াই, নাটক, তাহলে 1972-এর ইতিহাস 2026-এ নতুন পোশাক পরে ফিরে আসতেই পারে। শেষ করার আগে একটু অনুরোধ, কেমন লাগলো আমার আজকের এই খবরের অন্তরালের খবর কমেন্ট করে জানান।
আর এই ধরনের বিশ্লেষণী খবর পেতে সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।